দেখো আগের দিন কোয়ান্টাম নাম্বার পড়ানো হয়েছিল। এখন কোয়ান্টাম নাম্বারে কিছু কিছু অংশ আমি বলেছিলাম যে আমি নেক্সট দিন বলবো। যেমন ফার্স্টই হচ্ছে যে হুন্ডের সূত্র, সেকেন্ড হচ্ছে পাউলিংয়ের অপবর্জন নীতি, থার্ড হচ্ছে আব্বাউ প্রিন্সিপাল, আর কিছু ব্যতিক্রমের ব্যাপার ছিল। দেখা যাক, ফার্স্ট হুন্ডের সূত্রটা যাচ্ছি। বলেছিলাম একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, বা কক্ষকে ইলেকট্রন ভর্তি হবে কীরকম। যেমন নাইট্রোজেনের জন্য ধরো, ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন 7 নম্বর এলিমেন্ট, তাই তো? তাহলে নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে হয় 1s2 2s2 2p3, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 1s 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 2 2s 2 আর 2p3, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এখন 2p3। এখন কোশ্চেন হচ্ছে এই 2pটাকে আমরা কিভাবে লিখবো? 3টি ইলেকট্রন আছে, কেউ বলতে পারে যে আমি এইভাবে লিখব, কেউ আবার বললো না স্যার এইভাবে লিখলে কেমন হয়, সবাইকে সমানভাবে দিলে কেমন হয়, এইভাবে যদি লিখি আমি তাহলে কেমন হয়। হুন্ড বলছেন যে এই লেখাটাই ঠিক। কি বললাম বুঝতে পারলে? হুন্ড বলছেন যে এই লেখাটাই ঠিক। তাহলে হুন্ডের সূত্রটা কি? হুন্ড বলছেন কোনো একটা পরমাণুর কক্ষকগুলো ইলেকট্রন পূর্ণ হবে কি শর্তে? না, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন, এগুলো সমশক্তি সম্পন্ন কক্ষক, কারণ 2p এরই 3টে কক্ষক। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো প্রথমে একটা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। যদি ইলেকট্রন এক্সট্রা থাকে, অতিরিক্ত ইলেকট্রন থাকে, তাহলে আবার প্রথম থেকে বিপরীত ঘূর্ণনে ইলেকট্রনগুলো পূর্ণ হতে থাকবে। আবার বলছি, কোনো সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো এই তিনটে সম্পন্ন কক্ষকগুলো প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পর যদি ইলেকট্রন এক্সট্রা থাকে, যেমন ধরো অক্সিজেন 8-এর ক্ষেত্রে, তাহলে এর কি 1s2 2s2 2p4, তাহলে এর ক্ষেত্রে 2p4টা কীভাবে হবে? যদি ইলেকট্রন এক্সট্রা থাকে তখন প্রথমে একটা করে ইলেকট্রন দিয়ে পূর্ণ হলো, যদি ইলেকট্রন এক্সট্রা আছে এখনো একটা, তাহলে আবার প্রথম থেকে বিপরীত ঘূর্ণনে ইলেকট্রন দিয়ে পূর্ণ হতে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি ল। পাউলিংয়ের অপবর্জন নীতিটা কি? পাউলিংয়ের অপবর্জন নীতিটা হচ্ছে, পাউলিং বললেন কোনো একটা পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই এক হতে পারে না। আবার বলছি, কোনো একটা পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার কখনোই এক হতে পারে না। কি এক্সাম্পল? তাহলে এটা যদি হতে হয় তাহলে কি হতে হয়? তার জন্য বলেছিলাম, দেখবে যে একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন ধরে না। কোনো একটা কক্ষকে যদি দুটোর বেশি ইলেকট্রন ধরে যায় তাহলে কিন্তু তাদের 4টে কোয়ান্টাম নাম্বার একই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি দুটি ইলেকট্রনই থাকে তাহলে কোনোভাবেই 4টে কিন্তু কোয়ান্টাম নাম্বার সমান হবে না। যেমন এর ক্ষেত্রেই আমি বলছি, দেখো এটা কি না 2p, তাহলে এই দুটো ইলেকট্রনের n ইকুয়াল টু কত না 2, l ইকুয়াল টু কত না p, মানে হচ্ছে 1, m ইকুয়াল টু কত না একের জন্য -1, এটা -1 0,
প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। এস ইকুয়াল টু কত? একটার হচ্ছে প্লাস হাফ আর একটার হচ্ছে মাইনাস হাফ, তাহলে এই জায়গাটা আলাদা হয়ে গেল। কিন্তু এখানে যদি আর একটা ইলেকট্রন আসে, আর একটা ইলেকট্রন ধরে এখানে দিলাম, তাহলে কিন্তু সেই প্লাস হাফ বা মাইনাস হাফের মধ্যেই ফিরে আসবে। প্লাস হাফই ধরলাম, তাহলে চারটে কোয়ান্টাম নাম্বার তো দুটোর এক হয়ে গেল, এটা এক হয়ে গেল। তো তাই কোনো একটা কক্ষকে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন ধরতে পারে না, এটা হচ্ছে পাউলিংয়ের অপবর্জন নীতি। পাউলিংয়ের অপবর্জন নীতি কিন্তু অ্যাকচুয়ালি দুটোর বেশি ইলেকট্রন ধরতে পারে না, নীতিটা হচ্ছে যে কোনো পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কখনো এক হতে পারে না। তা থেকে অনুসিদ্ধান্তটা আমরা এলাম যে একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই হচ্ছে পাউলিংয়ের অপবর্জন নীতি। নেক্সট, এবার এই নীতি আসার পর এই দুটো নীতি দিয়েই মোটামুটি ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল ইলেকট্রন পূর্ণ হওয়ার সময় যেমন বলেছিলাম 1s হয়, তারপর 2s হয়, তারপর 3s হয়, তারপর 2p হয়, তারপর 3s হয়, তারপর 3p হয়, তারপর 4s হয়, তারপর 3d হয়। এই তো যদি এরপরে আরও যদি লেখা হয় তাহলে 3d এর পর হয় 4p হয়, তারপরে হয় 5s হয়, তারপরে 4d হয়, এইভাবে চলতে থাকে। এখন যদি ভালো করে সিরিজটার খেয়াল করা হয় তাহলে দেখা যায় যে বহিস্থ যে কক্ষপথ, আমি যদি এই পর্যন্ত ভাবি তাহলে দেখো বহিস্থ কক্ষপথ এখানে কোনটা, ভালো করে বুঝবে। বহিস্থ কক্ষপথের কথা বলেছি আমি, কক্ষক বলিনি কিন্তু। বহিস্থ কক্ষপথ কোনগুলো? এটা 1 নম্বর কক্ষপথ, এই দুটো মিলিয়ে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এই দুটো মিলিয়ে হচ্ছে 3 নম্বর কক্ষপথ, এই তিনটে মিলিয়ে এইটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। তাহলে এক্ষেত্রে বহিস্থ কক্ষপথ কোনটা? বহিস্থ কক্ষপথ হচ্ছে 4 হয়েছে। তাহলে এটাকে যদি আমরা n ধরি যে nটা হচ্ছে লাস্ট কক্ষপথ, তাহলে এটা কি? এই 3 নম্বরটা কি? n-3 নম্বরটাকে আমরা বলতে পারি n-1 কক্ষপথ। সেরকম একইভাবে এটা যদি আমরা n কক্ষপথ ধরি 5টাকে, তাহলে এটা হচ্ছে n-1 কক্ষপথ। তাহলে দেখো আগে n-s পূর্ণ হয়, তারপর n-1d পূর্ণ হয়। ক্লিয়ার ব্যাপারটা? জেনারেলাইজ করা হলো আর কি। তার মানে কি, আগে 6s পূর্ণ হবে, তারপর 6-1 5d পূর্ণ হবে। আগে 7s পূর্ণ হবে, তারপর 7-1 6d পূর্ণ হবে। আগে 4s পূর্ণ হবে, তারপর 4-1 3d পূর্ণ হবে। এই হচ্ছে নিয়মটা। ক্লিয়ার? এবার এই নিয়মটা এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি এটা আসছে আউফবাউ প্রিন্সিপাল থেকে। আউফবাউ নীতি থেকে। আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতি এটা কোনো বিজ্ঞানী নয়। আউফবাউ হচ্ছে জার্মান একটা শব্দ, যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে ইলেকট্রন ভর্তি। মানে হচ্ছে ক্রমান্বয়ে ইলেকট্রন ভর্তি, এর নীতিটার মানে এটা আর কি, এই শব্দটার মিনিং। এখন আউফবাউ নীতিটা অনেকগুলো তত্ত্বকে একসঙ্গে নিয়ে হয়েছে। কোনটা? তার মধ্যে হুন্ডের মাল্টিপ্লিসিটি ল আছে, হুমস ল আছে, পাউলিংস ল আছে, আর আছে n+l রুল আছে। ঠিক আছে? এই হচ্ছে তিনটে নীতি নিয়ে হচ্ছে আউফবাউ নীতি। তার মধ্যে এই দুটো ব্যাপার আমরা পড়েছি। কুন বলেছিলেন কি না, প্রথমে একটা করে ইলেকট্রন সমশক্তি সম্পন্ন কক্ষকগুলোতে, তারপর থাকলে আবার প্রথম থেকে উল্টো স্পিডে। পাউলিং বললেন কি না, দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই এক হতে পারে না। তা থেকে অনুসিদ্ধান্ত কি আসা হলো না, একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন ধরতে পারে না। এবার n+l রুলটা,
এই যে সিরিজটা সাজানো হয়েছে এটা কিন্তু n প্লাস রুল মেনে, ভালো করে বোঝো। n প্লাস রুল ব্যাপারটা কি বলছে? মুখ্য কোয়ান্টাম নাম্বার এবং গৌণ কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম নাম্বার এবং গৌণ কোয়ান্টাম নাম্বারের সাংখ্য মানের যোগফল যত ছোট হবে সেই স্তরটা তত কম শক্তি সম্পন্ন হবে। যত ছোট হবে মানে n প্লাস এলটা, যতটাই ফর এক্সাম্পল ধরো 1s, 1s এর n কত? n ইকুয়াল টু 1 আর l ইকুয়াল টু s মানে 0, তাই তো? তাহলে n প্লাস l কত হবে? 1। 2s এটা কত হবে? n প্লাস l ইকুয়াল টু হবে দেখো 2 হবে। 2p n প্লাস l ইকুয়াল টু কত হবে? 3 হবে। কেন? p মানে হচ্ছে 1, এটা 2, 2 প্লাস 1, 2 প্লাস 1 3 হবে, তাই তো? তো দেখো যত ছোট n প্লাস l যত ছোট সেখানে আগে ইলেকট্রন ভর্তি হয়েছে, এইভাবেই চলতে থাকবে, নিয়ম হচ্ছে এটা। তাহলে এবার আমরা 4s আর 3d এর ব্যাপারটায় যাচ্ছি। চলো 4s এর ক্ষেত্রে দেখো, 4s আর 3d এর ক্ষেত্রে যাচ্ছি। 4s এর দেখো n ইকুয়াল টু কত? না 4, আর l ইকুয়াল টু কত? 0। তাহলে n প্লাস l দ্যাট ইজ ইকুয়াল টু 4। আর এখানে দেখো n ইকুয়াল টু 4 বাট l ইকুয়াল টু হচ্ছে d, যেটা ইকুয়াল টু মানে হচ্ছে 2, এই তো SPD 0 1 2। তাহলে এটা হলে n প্লাস l, n প্লাস l এটা ইকুয়াল টু কত হচ্ছে? 4 প্লাস সরি 3, এটা হচ্ছে 3, এটা তাহলে কত হচ্ছে? না 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 5, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে n প্লাস l অনুযায়ী কে ছোট? 4s, তাই ও আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপর 3d পূর্ণ হবে, ক্লিয়ার ব্যাপারটা? এবার যদি ভালো করে কেউ খেয়াল করো তাহলে আর একটা জিনিস এখানে দেখানো যেতে পারে। কি দেখানো যেতে পারে? না 4p এর কথা ভাবো। কেন? দেখো এখানে n ইকুয়াল টু 4, তাই তো? আর l ইকুয়াল টু কত? না l ইকুয়াল টু হচ্ছে p, তার মানে হচ্ছে 1, এটা। এখন তাহলে n প্লাস l ইকুয়াল টু কত হচ্ছে? 4 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5, ক্লিয়ার? তাহলে এখানেও 4p ও 5 আর 3d ও 5। তাহলে কাকে আগে দেবো? দুটোই তো n প্লাস l সমান হয়ে যাচ্ছে। তখন যার n ছোট সে আগে যাবে। আবার বলছি, যখন n প্লাস l ইকুয়াল n প্লাস l এর মান সমান হয়ে গেলে n যার ছোট সে ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ হবে, ক্লিয়ার ব্যাপারটা? n প্লাস l রুলটা। তাহলে এই হচ্ছে ঘটনা। এবার এরও ব্যতিক্রম আছে, সেটা আমরা যখন পরমাণুর গঠন ডিটেলে পড়ব তখন আবার এটা নিয়ে আলোচনা করা হবে। ব্যাস, ইলেকট্রন বিন্যাস শেখার যে ব্যাপারগুলো সেগুলো আমি সব কটাই দেখিয়ে দিলাম। তাহলে শুধু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এটা কোথা থেকে আসছে? n প্লাস l রুল থেকে। নিয়ম হচ্ছে আগে ns ভর্তি হবে, তারপর n মাইনাস 1 d ভর্তি হবে, ক্লিয়ার? নেক্সট টপিক আমাদের যেটা যাচ্ছি, আমাদের পর্যায় সারণী পড়ানোর আগে আর একটা পার্ট আমাদের এখানে পড়াতে হবে, সেটা হচ্ছে জারণ বিজারণের ব্যাপারটা। জারণ বিজারণ পড়িয়ে তারপর আমি পর্যায় সারণীতে যাচ্ছি। জারণ বিজারণ ব্যাপারটা কি? তোমাদের
জারণ বিজারণ বলতে তোমরা বুঝেছ, ক্লাস 10-এ যেটা পড়েছ সেটা হচ্ছে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক পদার্থ, আর যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে বিজারক পদার্থ। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক পদার্থ, যারা ইলেকট্রন বর্জন করে তারা বিজারক পদার্থ। কিন্তু জারণ কাকে বলে? যখন কেউ ইলেকট্রন বর্জন করে। জারণ প্রসেসটা কোনটা? জারণ হচ্ছে ধরো কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা পদার্থ যখন ইলেকট্রন ছাড়ছে, যে নিজে পজিটিভ হচ্ছে, ইলেকট্রন রিলিজ করছে, এই পদ্ধতিটাকে বলা হয় জারণ। আর বিজারণ কি? যখন কোনো একটা এলিমেন্ট বা পদার্থ একটা ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক, যখন অ্যানায়নে পরিণত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে, প্রসেসটাকে বলা হচ্ছে বিজারণ। এখন ভালো করে খেয়াল করো, যখন আমরা লিখি কি Zn প্লাস CuSO4 থেকে কি হয় ZnSO4 প্লাস Cu, এই বিক্রিয়াটার জন্য সেখানে কি হয়, জিঙ্ক তার জারণ স্তর কত ছিল? জারণ স্তরের ব্যাপারটা বলি, তার আগে এটা বলি, এটা এক কাজ মানে শূন্য। SO4 সবসময় কি হয় 2- তো 2-, তাহলে কপার এখানে কি হতে হবে 2+, তাই না? কারণ তবেই এই যৌগটা নিউট্রাল হবে। এটা তাহলে যৌগ সবসময় নিউট্রাল থাকে, দুটো আয়নের সমন্বয়ে একটা যৌগ তৈরি হয়, লবণ জাতীয় যৌগ। তাহলে এটা এবার এখানে জিঙ্ক কত হচ্ছে 2+, আর এখানে হচ্ছে এটা 2- বলে, আর এখানে কপার কি আছে 0 একে একে আছে। তাহলে দেখো জিঙ্কটা Zn এখান থেকে 0-তে ছিল, সেখান থেকে Zn2+ হয়েছে। তার মানে কি এর নিশ্চয়ই দুটো ইলেকট্রন ছেড়েছে তবেই 2+ হয়েছে, কারণ প্রোটন এর মধ্যে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল। তাহলে এ পজিটিভ কখন হবে? যদি দুটো ইলেকট্রন ছাড়ে তখন পজিটিভ হবে। এখানে দেখো কপার Cu2+ ছিল আয়ন হিসেবে, সেটা দুটো ইলেকট্রন নিয়ে Cu-তে পরিণত হয়েছে। তাহলে এই নিজে কি হয়েছে? বিজারিত হয়েছে। এখানে বিজারণ ঘটেছে, এটা জারণ ঘটেছে। ক্লিয়ার? আবার বলছি, এটা জারণ প্রক্রিয়া, এটা বিজারণ প্রক্রিয়া। মানে এটা অক্সিডেশন আর এটা রিডাকশন। এখন এটা অক্সিডেশন আর এটা রিডাকশনের পর, তাহলে এই প্রক্রিয়াটা তার মানে অক্সিডেশন রিডাকশন দুই ঘটছে। অক্সিডেশন কার হচ্ছে? জিঙ্ক অক্সিডাইজ হচ্ছে Zn2+। এ হচ্ছে তার মানে কি হচ্ছে? এ ইলেকট্রন ছাড়ছে, এই তো। তাহলে এই ইলেকট্রন দুটো কে নিচ্ছে? এই Cu2+টা এই দুটো ইলেকট্রন নিয়ে এতে হচ্ছে। তাহলে জিঙ্কের ছাড়া ইলেকট্রনে কপার বিজারিত হচ্ছে, জিঙ্কের ছাড়া ইলেকট্রনে কপার বিজারিত হচ্ছে। ওই জন্য Zn হচ্ছে বিজারক পদার্থ, মানে রিডিউসিং এজেন্ট। আবার কপার এই ইলেকট্রন দুটো নিচ্ছে বলেই জিঙ্ক জারিত হতে পারছে, তাই কপার এখানে Cu2+টা হচ্ছে জারক পদার্থ। আবার একবার আমি ভালো করে বলছি, জারণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয় তাকে জারণ বলে। যেমন যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে বিজারণ বলে। জারক বিজারক কাকে বলে? জারণ আর বিজারণটা একটা পদ্ধতি, আর জারক আর বিজারক হচ্ছে একটা পদার্থ বিশেষ। জারক কাকে বলে, বিজারক কাকে বলে? সমাজসেবী, এই কথাটা যদি বোঝা যায়। সমাজসেবীরা কী করে না, নিজের উপকার করে না, কার উপকার করে? সমাজের উপকার করে। তাহলে জারক কারা? জারক হচ্ছে যারা অপরকে জারিত করে। যেমন এই যে কপার 2+টা জিঙ্কের ইলেকট্রন নিল, জিঙ্ককে জারিত করলো, তাই কপার 2+ হচ্ছে জারক পদার্থ। অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। আর বিজারক করা যারা অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। কপারকে বিজারিত করছে কিন্তু নিজে জারিত হচ্ছে, তাই জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। ক্লিয়ার? এই হচ্ছে।
এবার আমি যে এই চার্জগুলো লিখেছি সেই চার্জগুলো কিভাবে আসছে সেটা আমি একটা বলছি আরো ঘটনা। যেমন ধরো একটা যৌগ বলি ACS, ঠিক আছে? ACS এর এই সালফার যেটা আছে, এই সালফারের চার্জ কত হয়? সালফার যখন এই অবস্থায় থাকে এটাকে হচ্ছে ফেরাস সালফাইড ড। তাহলে সালফাইডের চার্জ কত? এই ঘটিত যৌগ তুমি কি জানো? দেখো H2S জানো। এখানে হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন অলওয়েজ প্লাস, তাহলে হাইড্রোজেন দুটো আছে, তাহলে 2 × +1 করে, তাহলে এখানে কত হলো 2+, হাইড্রোজেন দুটো হাইড্রোজেনের জন্য 2+। তাহলে এই যৌগটাকে নিউট্রাল রাখতে, 0 রাখতে নিশ্চয়ই সালফারকে 2- হতে হবে। তাহলে এই সালফাইড অবস্থায় S2- হয় অলওয়েজ। তাহলে এই যৌগটাকে নিউট্রাল রাখতে আমরা কি করব? এই যদি 2- হয় তাহলে নিশ্চয়ই 2+, তাহলে এখানে Fe2+ আছে। এরকম আরও এক্সাম্পল দেখাচ্ছি, দেখো যেমন H2SO4 এতে অক্সিজেনের চার্জ কত করে হয়? -2 করে, তাই না? কারণ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। পিতে কটা ইলেকট্রন ধরে? পিতে 6টা ইলেকট্রন ধরলে এটা স্টেবল হয়ে যাবে, তাই না? তাহলে এ তো চাইবে দুটো ইলেকট্রন নিতে। তাহলে দুটো ইলেকট্রন যদি নেয়, একটা অক্সিজেন পরমাণু যদি দুটো ইলেকট্রন নেয়, তাহলে এটা কিসে পরিণত হয়? O2- নয়, কারণ দুটো ইলেকট্রনের তো এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে O2- আগে প্রোটন আর ইলেকট্রন সেম ছিল, এখন দুটো ইলেকট্রন এক্সট্রা। তাহলে অক্সিজেন অলওয়েজ 2-। তাহলে কটা অক্সিজেন আছে? আমাকে সালফারের ধরো চার্জটা বের করতে হবে। তাহলে অক্সিজেন কটা আছে? সালফারটা X ধরলাম। তাহলে অক্সিজেনে কত আছে? -2 করে 4 চলো। সালফার কত আমি জানি না, একটাই আছে X। H2 কত? +1 করে হয়, সব সময় বলা হয়েছে +1 করে হয়। কটা আছে? না, দুটো আছে। এবার এই যৌগটা, এটা যৌগ, কোনো আয়ন নয়, তাই এর চার্জ কত? 0 চার্জ। তাহলে এবারে ক্যালকুলেশন করা হোক। এটা হচ্ছে -8 + X, এটা হচ্ছে +2, = 0, or X = দেখো হয়ে যাচ্ছে +6। তাহলে এখানে সালফার কত আছে? +6। এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় ওর জারণ স্তর। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবেই হিসেব করতে হয় এইগুলো। আবার আরেকটা এক্সাম্পল দেখাই, K2Cr2O7। দেখো K2Cr2O7, এগুলো সহজ, অসুবিধা কিছু নেই। পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এ চাইবে এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে, তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস 18। তাহলে পটাশিয়াম অলওয়েজ +1 হয়, অক্সিজেন এইমাত্র দেখা গেল অলওয়েজ -2 হয়। তাহলে এর আমি চার্জটা বের করতে চাই, ক্রোমিয়ামগুলো। চলো দেখা যাক। তাহলে পটাশিয়াম +1 করে কটা আছে? না, দুটো আছে। ক্রোমিয়াম আমি জানি না, X কটা আছে? দুটো আছে। আর অক্সিজেন -2 করে কটা আছে? না, 7টা আছে। হয়েছে? এবার এই কম্পাউন্ডার টোটাল চার্জটা কত? এই কম্পাউন্ডার টোটাল চার্জ কিন্তু সেই 0ই থাকবে, তাই না? এই কম্পাউন্ডার টোটাল চার্জ 0। এখন হিসেব করো, এটা হচ্ছে +2, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে -14। হলো? তাহলে দেখো x = আমাদের বেরোচ্ছে, তাহলে x = বেরোচ্ছে +6 করে। তার মানে তাই তো বেরোচ্ছে x = +6। তাহলে একটা ক্রোমিয়াম +6 করে আছে, দুটো ক্রোমিয়াম কত? এত ইন্টু। তাহলে এইভাবে, তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ স্তর কত? +6। এইভাবে হিসেবগুলো করতে হয়। এবার এর অনেক ব্যতিক্রম আছে, সেটা আবার জারণ বিজারণ পড়ানোর সময় আমি বলবো।
নেক্সট, তাহলে জারণ বিজারণ গেল, আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখলাম। নেক্সট আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল দেখো, পিরিয়ডিক টেবিল যেটা, সেটা যদি পড়ানো হয় তাহলে এই ব্যাপারটা তোমরা ক্লাস 10-এ কিছুটা হলো পড়েছো, অনেকটাই পড়েছো। প্রথমে কে আসে? প্রথমে নিউল্যান্ডের প্রথমে হচ্ছে হচ্ছে ত্রয়ী সূত্র, তারপর হচ্ছে অষ্টক সূত্র, তারপরে আসছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, তারপরে হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র বোরের। ফার্স্ট হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এখন পিরিয়ডিক টেবিল দরকার হলো কেন, সেই নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে পিরিয়ডিক টেবিল প্রয়োজন হওয়ার কারণ হচ্ছে, সব আমরা ধরো জঙ্গলে ঘুরতে গেলাম, জঙ্গলে ঘুরতে গেলে ধরো ওই জঙ্গল যখন ঢুকছো তুমি, তখন দেখবে যে ওখানে চার লাগানো আছে, সেখানে বাঘ আছে, বিভিন্ন ধরনের হরিণ আছে, হাতি আছে, গন্ডার আছে, 50-60 রকমের পাখি আছে, আরও অনেক জন্তু জানোয়ার আছে। কিন্তু তুমি যখন ঘুরে আসবে, তখন হয়তো খুব জোর হলে তুমি 10 থেকে 12 রকম জন্তু দেখতে পাবে বা পাখি দেখতে পাবে। কিন্তু তুমি যদি চিড়িয়াখানায় যাও, তাহলে চিড়িয়াখানায় গেলে তুমি সমস্ত রকম পাখি জন্তু দেখতে পাবে, এবং তার সঙ্গে শুধু তাই নয়, তাদের খাদ্যাভ্যাস, তাদের অরিজিন কোথায়, তারা কতগুলো বাচ্চা পারে, সেগুলো সম্বন্ধেও তুমি জানতে পারবে, তাদের প্রকৃতি কীরকম সেগুলো সম্বন্ধেও জানা যায়। তাই যদি ভালো করে ভাবা হয়, পিরিয়ডিক টেবিল অ্যাকচুয়ালি মৌলদের চিড়িয়াখানা, এটাই তো। মৌলদের পিরিয়ডিক টেবিলকে বলা হয় মৌলদের চিড়িয়াখানা, জু অফ এলিমেন্টস। তাহলে পিরিয়ডিক টেবিলকে আমরা বলতে পারি জু অফ এলিমেন্টস। ক্লিয়ার ব্যাপারটা? এখন পর্যায় সারণীর এই যে প্রাথমিক বিষয়গুলো, যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, মেন্ডেলিফের পর্যায় সারণী, তারপর হচ্ছে আধুনিক পর্যায় সারণী, এইগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করছি না, কারণ এই ব্যাপারগুলো, সূত্রগুলো কিন্তু তোমাদের আগে পড়া হয়ে গেছে। আমি তার পরের বিষয়গুলো নিয়ে আলোচনায় যাচ্ছি। কীরকম ব্যাপারটা কি না, আধুনিক পর্যায় সারণীতে আমি একবারে চলে যাচ্ছি, আধুনিক পর্যায় সারণীতে আমি একবারে চলে যাচ্ছি। আধুনিক পর্যায় সারণীতে যদি যাওয়া হয়, তাহলে দেখা যায় ওদের দেখতে, অ্যাকচুয়ালি আমার টার্গেট কিন্তু পি ব্লক, এস ব্লক পড়ানো। তাই আমি আধুনিক পর্যায় সারণীতে এটাও ডিটেলে পড়াবো না, শুধু ব্লক ওয়াইজ শ্রেণীবিভাগগুলো আমি পড়াচ্ছি। কেমন? দেখো, যদি আধুনিক পর্যায় সারণী দেখা হয়, তাহলে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী কটা আছে? শ্রেণী আছে 18টা শ্রেণী আছে। আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবিলে, মডার্ন পিরিয়ডিক টেবিল, এতে শ্রেণী কটা? এতে শ্রেণী কটা আছে? শ্রেণী আছে 18টা, বা এটাকে বলা হয় গ্রুপ। আর পিরিয়ড বা পর্যায় কটা আছে? না, 7টা পর্যায় আছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আধুনিক পর্যায় সারণীটাকে দেখতে কীরকম, আধুনিক পর্যায় সারণীটা দেখতে কীরকম, যদি আমরা ছবি আঁকি,
তাহলে আধুনিক পর্যায় সারণীটাকে দেখতে হচ্ছে কতকটা এইরকম। আধুনিক পর্যায় সারণী দেখতে কতটা এইরকম। এখানে দুটো শ্রেণী থাকে, 1 নম্বর শ্রেণী আর 2 নম্বর শ্রেণী। এখানে থাকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর এই হচ্ছে 12 নম্বর। তাহলে এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আর এখানে থাকে 6টা শ্রেণী, 1, 2, 3, 4, 5 আর এই ধরো 6টা শ্রেণী এখানে থাকে। এর ব্যাপারটা আমি পড়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে ভাগ। এবার পর্যায় কিরকম ভাগ? পর্যায়ের ভাগ হচ্ছে এই, এর ওপরে থাকে 3টে, 1টা 2টো 3টে। এখানে থাকে 4টে, 1 2 3 4, 4টে ভাগ। এবার ভালো করে লক্ষ্য করো, আর এটা বলে দেওয়া হোক, এখানে কি থাকে? এখানে থাকে 14টা, 1 2 3 4 5 6 7 8 14। এই হচ্ছে এদের ভাগটা। এখানে আমার মৌল বসানো হচ্ছে। আমি কিছুটা লিখি, যেমন ধরো এখানে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কি থাকে? হিলিয়াম, তাই তো? তারপরে কি? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইভাবে চলতে থাকে, তাই না? হাইড্রোজেন এখানে কি থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো। এখানে থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এইভাবে থাকে। এখানে কারা থাকে? এখানে যেমন ক্যালসিয়ামের পর কে থাকে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক আর কপার আর জিঙ্ক। এই হচ্ছে এই মৌলগুলো থাকে। এর সঙ্গে এখানে কে কে থাকে? এখানেগুলো দেখানো, বেরিলিয়ামের পর থাকে এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। এখানে থেকে থাকে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এখানে কে কে থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। এখানে কে কে থাকে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তাই তো? তাহলে এইভাবে দেখো সাজানো থাকে। আর এখানে থাকে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট মৌলগুলো, ঠিক আছে? ল্যান্থানাইটের মৌলগুলো প্রথম কে দিয়ে স্টার্ট হয়? না, ল্যান্থা নাম দিয়ে স্টার্ট হয়, LA দিয়ে স্টার্ট হয়। আর অ্যাক্টিনিয়ামের AC দিয়ে, তাই তো? এখন যদি ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি, তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, 9, 10, 11, 12, এটা হচ্ছে 13, 14, 15, 16, 17, 18। এই যদি দেখি, তাহলে এই যে প্রথম যে দুটো গ্রুপ আছে, এইটা ধরো, এই যে দুটো
গ্রুপ আছে, 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপ যে দুটো আছে। এতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, যে কোনোটা, প্রথম গ্রুপটা দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে কি হয়, 1s1। লিথিয়ামে যদি দেখি তাহলে দেখো হচ্ছে 1s2 2s1। সোডিয়ামে যদি দেখো তাহলে কত হচ্ছে, দেখো 1s2 2s2 2p6 3s1, তাই তো 11 নম্বর এলিমেন্ট। তাহলে ক্রমশ দেখো 1s লাস্ট, আর কক্ষপথটা কোনটা, কক্ষপথে দেখো 1s1, এর ক্ষেত্রে লাস্ট কক্ষপথ 2s1, এর হচ্ছে 3s1। তাহলে স্বাভাবিকভাবেই পটাশিয়ামটা কত হবে, 4s1 হবে লাস্ট কক্ষপথ, এর হবে 5s1। দেখো 5 নম্বর, এটা 1 নম্বর কক্ষপথে আছে বলে 1s1, 2 নম্বর আছে বলে 2s1, 3 নম্বর আছে বলে 3s1, এটা 4s1, এটা 5s1, 5 আছে বলে 6s1 7s1। এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 5 6 7 নম্বর পর্যায়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে পর্যায় অনুযায়ী আমরা যে লিখেছি, সেখানে প্রত্যেকটা মৌল, এখানে 1 নম্বর শ্রেণীতে যে কটা মৌল আছে সববার লাস্ট যে ইলেকট্রনটা সেটা দেখো এস নম্বর উপকক্ষে প্রবেশ করেছে, এস উপকক্ষে প্রবেশ করেছে, তাই না? সব কটার এস উপকক্ষে প্রবেশ করেছে। আবার যদি বেরিলিয়ামের দেখা হয় বিই, তাহলে এটা হচ্ছে দেখো 1s2 2s2। ম্যাগনেসিয়ামে দেখলে 1s2 2s2 2p6 3s2, তাই তো? ক্যালসিয়ামের করলে দেখবে 4s2 হবে। তাহলে এদের ক্ষেত্রেও প্রত্যেকটার লাস্ট যে ইলেকট্রনটা সেটা কোথায় ঢুকেছে, এস উপকক্ষে ঢুকেছে। তার মানে 1 নম্বর শ্রেণী আর 2 নম্বর শ্রেণী প্রত্যেকটার কিন্তু লাস্ট যে ইলেকট্রন সেটা এস উপকক্ষে ঢুকেছে। তাই এই দুটো গ্রুপকে, এই দুটো শ্রেণীকে, 1 ও 2 নং শ্রেণীকে আমরা বলবো এস ব্লক। তাহলে এতদিন আমরা পর্যায় সারণী কী ভাগ পেয়েছিলাম, শ্রেণী আর পর্যায়। এখন কি ভাগ পেলাম, ব্লক অনুযায়ী ভাগ পেলাম, যার মধ্যে প্রথম দুটো শ্রেণী 1 আর 2 নম্বর শ্রেণী সেটা হচ্ছে এস ব্লক। দেখো এসে দুটো ইলেকট্রন ধরতে পারে, তাই দুটোই আমরা শ্রেণী পেয়েছি, ওই জন্য এস ব্লক। 1 আর 2টা হচ্ছে এস ব্লক, যাদের বহিস্থ ইলেকট্রনটা কি না এস উপকক্ষে প্রবেশ করে, তা কি বলা হচ্ছে এস ব্লক। এবার আমরা বোরনের ব্যাপারগুলোতে যাচ্ছি, এই পার্টটায় যাচ্ছি। কোন পার্টটা না, এই পার্টটায় আমরা যাচ্ছি। এই পার্টটায় যে মৌলগুলো আছে, যে কোনো যেখান থেকে ইচ্ছা, ধরো সালফারেরটাই বলছিলাম, তাই তো? সালফারের দেখো, সালফার ইলেকট্রন বিন্যাস 16 নম্বর মৌল 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, দেখো 16টা হচ্ছে। ঠিক আছে, তাহলে এর লাস্ট ইলেকট্রনটা কোন উপকক্ষে প্রবেশ করেছে, পিতে, তাই তো? তুমি বোরনের দেখো, বোরন 5, তাহলে 1s2 2s2 2p1, লাস্ট ইলেকট্রনটা কোথায় না পিতে। তুমি নাইট্রোজেনের দেখো 1s2 2s2 2p3। তুমি নিয়নের দেখো নিয়নের কি 1s2 2s2 2p6, লাস্ট ইলেকট্রন। তাহলে এই পার্টটায় শুধু হিলিয়ামটা বাদ দিয়ে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা কিন্তু এস ব্লক মৌল, হ্যাঁ, এটা কিন্তু এস ব্লক মৌল, এটা হচ্ছে কিন্তু এস ব্লক মৌল। যেহেতু এদের সঙ্গে মিল আছে তাই এদের সঙ্গে রাখা হয়েছে। বাকি সব মৌলের লাস্ট ইলেকট্রনটা কিন্তু কোথায় প্রবেশ করেছে না পি উপকক্ষে প্রবেশ করেছে, তাই এগুলোকে বলা হয় পি ব্লক। তাহলে 13 14 15
16, 17, 18 এই শ্রেণীগুলো হচ্ছে পি ব্লক। ক্লিয়ার? এবার দেখো এই পার্টটায় যাচ্ছি, তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কী হবে, ডি ব্লক, কারণ 10টা আছে। দেখো এখানে পিতে 6টা ইলেকট্রন ধরতে পারে, এতে 6টা পার্ট, ঠিক আছে। এবার দেখো এরপরে এটা হচ্ছে এই পার্টটা কি বলা হয়, ডি ব্লক। কী হবে দেখো, ক্রোমিয়াম বা আগে বলি স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 নম্বর মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, n-1d-তে প্রবেশ করেছে, n-1d-তে। তাই এটা কি ডি ব্লক। একইভাবে জেডেন এর ক্ষেত্রে যদি দেখো, জেডেন 30, তাহলে এর হয় এইগুলো সেম থাকে, তাহলে হয়ে যায় 3d10। তাহলে এর লাস্ট ইলেকট্রনটাও তো ডিতে প্রবেশ করেছে, তাই এটা হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লক কোনগুলো না, 3 থেকে 12 পর্যন্ত সব হচ্ছে ডি ব্লক। ক্লিয়ার? আর এটাকে ল্যান্থানাম এর শ্রেণীটা ল্যান্থানাইট শ্রেণী এবং অ্যাক্টিনাইট শ্রেণী, এই দুটো শ্রেণী হচ্ছে এ ব্লক মৌল। আমি এই ব্যাপারটা পর্যায় সারণী পড়ানোর সময় এগুলো বলো, কারণ তার মানে বুঝতেই পারছো এদের ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করেছে না, এফ উপকক্ষে প্রবেশ করে, লাস্ট ইলেকট্রনটা এফ উপকক্ষে প্রবেশ করে। ক্লিয়ার? যেমন এখানে দেখো সিরিয়াম, সিই, এটা হচ্ছে তার ক্ষেত্রে কি ঘটনাটা, ল্যান্থানাম হচ্ছে 57 এলিমেন্ট, তাহলে সিরিয়াম কত হবে 58। তাহলে এই যদি 58 এলিমেন্ট হয়, 58 জেনন পর্যন্ত যদি আমরা ইলেকট্রন বিন্যাস, জেনন হচ্ছে 54, এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি, এর ইলেকট্রন বিন্যাস হয় তাহলে হচ্ছে 5s2, 5p6 হয়, লাস্ট বলছি। এরপর এখনও দেখো কটা ইলেকট্রন ভরতে হবে, এটা 54, জেনন হয় 54, 54 হয়, তারপরে আরও 4টে ইলেকট্রন এখানে ঢোকে, ঠিক আছে। তার জন্য এখানে কি ইলেকট্রনিক কনফিগারেশন কি পায় না, 6s2, 5b1 আর 4f1। এটা হচ্ছে সিরিয়ামের ইলেকট্রন বিন্যাস, সিই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে, এফে, যার কারণে এটা এই শ্রেণীগুলোকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। মানে এটা কিন্তু আলাদা করে কোনো শ্রেণী বা পর্যায় নেই, এতে কী করা হয়, এই 3 নম্বর শ্রেণীটার 6 নম্বর পর্যায় থেকে 14টা মৌলকে কেটে এনে ল্যান্থানাইট এখানে বসানো হয়, আর 7 নম্বর শ্রেণীটার 14টা এলিমেন্টকে এনে এখানে বসানো হয়। এখানে দেখো 14, এফে যেহেতু 14টা ইলেকট্রন ধরতে পারে, তাই 14টা করে মৌল এখানে থাকে। এই নিয়ে আলোচনা কিন্তু আমাদের আরও ডিটেলে পরে হবে। আমি শুধু এখানে বোঝানোর জন্য কোনটা বোঝানোর জন্য ব্যবহার করলাম না, এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক। এস ব্লক মৌলগুলোর মধ্যে দুটোই আমাদের ক্লাস 11-এ পড়তে হবে, আর পি ব্লক মৌলগুলোর মধ্যে কেবলমাত্র 13 আর 14 এটা 11-এর পার্ট, 15, 16, 17, 18 এগুলো ক্লাস 12-এর পার্ট, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমি কি আরম্ভ করব না, এস ব্লক আর পি ব্লক এলিমেন্ট আরম্ভ করব। পর্যায় সারণী এইটুকুন পার্টটাই বোঝানোর জন্য লাগলো, তাই আমি বললাম। এবার আগের দিন আমি ইলেকট্রন বিন্যাস করতে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে তোমরা দুটো জিনিস ভুল করবে, সেই ভুলের ব্যাপারটা বলি। যেটা জিনিস তোমরা ভুল করবে সেটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আর কপারের ইলেকট্রন বিন্যাস। এটা জানো না বলে ভুল করেছো, জেনে গেলে আর ভুলটা হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এটাই ম্যাক্সিমাম সবাই করেছো, তাই তো, এটাই সবাই করেছো। আরেকটা কপারের হচ্ছে 1s2, 2s2,
2p6 3s2 3p6 4s2 3d9 এইটা ইলেকট্রন বিন্যাস করেছে। কিন্তু দেখা যায় যে কোনো একটা মৌলের হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড উপকক্ষ অধিকতর স্থায়ী হয়। আবার বলছি, কোনো একটা মৌলের পরমাণুর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড উপকক্ষ অধিকতর স্থায়ী হয়। যেমন ধরো এস উপকক্ষে একটা ইলেকট্রন থাকবে অথবা দুটো থাকবে, দুটোতে স্থায়ী। পিতে তিনটে থাকলেও স্থায়ী হাফ ফিল্ড অথবা ছটা থাকলে স্থায়ী। ডিতে 5টা থাকলে স্থায়ী অথবা 10টা থাকলে স্থায়ী। তাহলে নিয়মটা কি বললাম আমি? হাফ ফিল্ড और ফুল ফিল্ড এই উপকক্ষ থাকলে স্থায়ী হয়। আর একটা জিনিস জানতে হবে, এই যে NS আর N-1D এর কথা বললাম, NS আর N-1D এদের দেখা যায় এই উপকক্ষগুলোর এনার্জি স্টেট মোটামুটি কাছাকাছি, তাই এরা খুব ভালো বন্ধু। এর ইলেকট্রনের প্রয়োজন হলে এ দিতে পারে, আবার এর ইলেকট্রনের প্রয়োজন হলে এও সাপ্লাই করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? তা দুটো জিনিস, একটা হচ্ছে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড, এটা বেশি স্থায়ী। আর 2 নম্বর হচ্ছে NS আর N-1D এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব কম হওয়ায় এরা দুজন খুব ভালো বন্ধু। কারোর ইলেকট্রন প্রয়োজন হলে একজন আরেকজনকে দিতে পারে। তাহলে এবার এই ব্যাপারটায় যাচ্ছি। তাহলে দেখো, প্রথমটার ক্ষেত্রে 4s এ কিন্তু ফুল ফিল্ড হয়ে আছে, কিন্তু 3dটা নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড, নাইদার হাফ ফিল্ড নর ফুল ফিল্ড। তাহলে এটাকে যদি আমরা হাফ ফিল্ড করতে চাই, তাহলে 4s যদি একটা ইলেকট্রন একে দেয়, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হয়েছে? 4s1 স্থায়ী হাফ ফিল্ড হচ্ছে, তার সঙ্গে হয়ে যাচ্ছে 3d5, এটাও দেখো হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ইলেকট্রন বিন্যাসটা স্থায়িত্ব পেয়ে যায়। যার কারণে ইলেকট্রন বিন্যাস এটা না হয়ে যায় 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এই হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। একইভাবে যদি এর ক্ষেত্রে ভাবো, তাহলে এটা নাইদার ফুল ফিল্ড নাইদার হাফ ফিল্ড, কিন্তু এ ফুল ফিল্ড আছে। এ যদি একটা ইলেকট্রন এখানে ছেড়ে দিতে পারে, তাহলে কী হয়ে যায়? 4s1 হয়ে যায় আর 3d10 হয়ে যায়, ফুল ফিল্ড হয়ে গেল। তাহলে সুস্থিত হয়ে গেল কপার। তাহলে হয়ে যাচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। ক্লিয়ার? তাহলে এই কারণেই কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডিফারেন্স পাওয়া যায়। এই পর্যন্ত দেখতে হবে। নেক্সট দিন থেকে আমি এস ব্লক আরম্ভ করব, গ্রুপ 1 গ্রুপ 2, তারপর পি ব্লকটা আরম্ভ করবো। কেমন?